যেই পরিস্থিতিটা আসলে ছিল যখন আসলে সেনা পাঠানো হলো কিংবা এক ধরনের উত্তাপ ছড়ানো হলো, তখন কি আসলে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করার মতো অবস্থা কি আসলে হয়েছিল? কারণ প্রথমবার যখন সেনা পাঠানো হচ্ছিল তখন কিন্তু বিক্ষোভ কিন্তু শান্তিপূর্ণই ছিল। অগ্নিসংযোগ, তারপরে আপনার আক্রমণ করা, হ্যাঁ, সম্পদ নষ্ট করা, গাড়িতে আগুন দেওয়া, এগুলো কিছুতেই গ্রহণযোগ্য নয়। কাজে এই কারণে ফেডারেল গভর্নমেন্ট যদি ইন্টারফেয়ার করে সেটা করতে পারে, কিন্তু সেখানেও আর একটা প্রশ্ন আছে যে যে কোনো একটা দেশ তার বর্ডার সিকিউর হতে হবে, বর্ডারটা ওপেন হতে পারে না। হ্যাঁ, মানে যে কেউ ইচ্ছা করলেই একটা দেশে ঢুকে পড়তে পারে। এটা ওই দেশের যে সোভরেন পাওয়ার আছে, সার্বভৌমত্ব, সেটাই কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলে। লোকাল গভর্নমেন্ট এটা ট্রাই করবে, দেন গভর্নর সেটাকে ট্রাই করবে, লোকাল গভর্নমেন্টের মধ্যে রিসোর্স আছে, ফোর্স আছে, তারা চেষ্টা করবে। এরপর যদি এটাকে আউটব্রাস্ট হয়ে যায় তখনই কেবলমাত্র ফেডারেল গভর্নমেন্ট সেখানে হস্তক্ষেপ করতে পারে। ইমিগ্রেশন তো আসলে সিভিল ম্যাটার, ক্রিমিনাল ম্যাটার না। তারপরেও আসলে এরকম করে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সেনা মোতায়েন করার প্রয়োজন পড়লো এবং সেনা বাহিনীর উপস্থিতিতে আইএসের গ্রেপ্তার করার বিষয়টি একটু আগে আমরা টুইট বার্তায় দেখছিলাম। কেন সবকিছু মিলে আসলে আপনার কাছে কেন কি মনে হচ্ছে? না, সবচেয়ে যে সমস্যাটা হলো যে কোনো কম্প্রিহেন্সিভ যে ইমিগ্রেশন আইন, এটা যুক্তরাষ্ট্রে হলো। আমরা দেখলাম যে এর আগে বেশ কয়েকবার প্রচেষ্টা চলেছে এবং সেই প্রচেষ্টাগুলোতে বাইপার্টিজান সমর্থন হচ্ছিল, তা সত্ত্বেও সেগুলো কাজে লাগেনি। এই জন্য আসলে ইমিগ্রেশন বিষয়ক যে একটা নীতি হবে যেখানে এদেশের জনগণের মেজরিটি সমর্থন থাকবে এবং বাইপার্টিজান হবে, সেটা কিন্তু হলো না। এবং সেটা আমরা দেখেছি যে লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা করার চেষ্টা করেছিল, সেই বাইপার্টিজান যে একটা চুক্তি হবে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সমর্থন করেননি বলে ওটা কিন্তু আর মানে পাশ হতে পারেনি, ওটা মুভই করতে পারে। এমনি একটা পরিস্থিতিতে আমরা দেখব যে এই যে সমস্যাটার এর বিভিন্ন দিক রয়েছে। একটা দিক হলো যে যে কোনো একটা দেশ তার বর্ডার সিকিউর হতে হবে, বর্ডারটা ওপেন হতে পারে না। হ্যাঁ, মানে যে কেউ ইচ্ছা করলেই একটা দেশে ঢুকে পড়তে পারে। এটা ওই দেশের যে সোভরেন পাওয়ার আছে, সার্বভৌমত্ব, সেটাই কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলে যদি সেরকম যদি হয়, ডোর ওপেন থাকে। এখন আমরা দেখেছি যে একটা ব্যাপার যে কারণে ডেমোক্র্যাটরা কিন্তু ভোটও কম পেয়েছে, যেটা হলো ইমিগ্রেশনের ব্যাপারটা। ইমিগ্রেশনের ব্যাপারে ডেমোক্র্যাটদেরকে ভোটাররা সমর্থন করে, আমরা গেল নির্বাচনে এটা আমরা লক্ষ্য করেছি। এটাই ছিল তাদের একটা সবচেয়ে মানে আর কি তাদের প্রতিপক্ষে গেছে এমনি একটা ব্যাপার। কারণটা হলো যে আমরা দেখলাম যে লাস্ট অ্যাডমিনিস্ট্রেশনের সময় মানে বর্ডার থেকে পাইকারি লোক ঢুকছে এবং এমন ভাবে ঢুকেছে যে এই নাম্বারটা খুব সোয়েল করেছে। অন দ্য আদার হ্যান্ড, ইমিগ্রেন্ট ছাড়া যুক্তরাষ্ট্র চলতে পারে না। যুক্তরাষ্ট্রের মানে মানে সবচেয়ে যে উপরের অংশটা, হ্যাঁ, সায়েন্স টেকনোলজি, যেটাকে আমরা স্টেম বলি, তাতে কিন্তু ইমিগ্রেন্ট ছাড়া চলে না। সেটা আমরা দেখেছি। আপনি যদি ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, সেখানে কিন্তু ইমিগ্রেন্টসরাই, এবং শুধু তাই না, ইমিগ্রেন্টসরা শুধু যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্সে রয়েছে তাই শুধু নয়, তারা কিন্তু ভ্যালু ক্রিয়েট করছে, তারা এন্টারপ্রেনিউর হয়ে নতুন নতুন কোম্পানি করছে। এবং যে জন্য যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানে আর্থিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকে এখানে কিন্তু ইমিগ্রেন্টদের ভূমিকা বিশাল। আবার যদি আপনি একটু নিচু লেভেলে যান, যে এগ্রিকালচার সেক্টরে, যেখানে কৃষিকাজ হয়, যেখানে ফল পিক করা হয়, এতেও কিন্তু আপনার যে শ্রমিক প্রয়োজন, সেই শ্রমিক কিন্তু যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তাদেরকে সহজে পাওয়া যায় না, সেখানে দরকার হয় ইমিগ্রেন্টদের। এমনি একটা পরিস্থিতিতে এটা এমন একটা ব্যাপার যে আপনি কি বিশাল অ্যালাউ করবেন, নাকি আপনি পুরো বন্ধ করে দেবেন, নাকি ইন বিটুইন একটা কিছু করবেন, এটাই হলো আসল। তা আমার মতে ইন বিটুইন কিছু করা উচিত। এখন লস অ্যাঞ্জেলেসে যে ঘটনাটা ঘটেছে এবং অন্যান্য শহরে যেটা ঘটতে যাচ্ছে, আন্ডার এনি সার্কামস্টান্সেস আইন ভঙ্গ করা, অগ্নিসংযোগ করা,
তারপরে পুলিশকে আঘাত করা, এগুলো কিন্তু কিছুতেই গ্রহণযোগ্য নয়। এটা আন্ডার এনি সার্কমস্টান্সেস এটা চলবে না। এবং এ ব্যাপারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় তারা ব্যর্থতার প্রমাণ দিয়েছে। কারণ যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করা থাকতো, হয় কি একটা আন্দোলনে আমরা একটা লক্ষ্য করেছি যে আন্দোলনের কিন্তু বিশাল অংশই কিন্তু দারুণ আইন শৃঙ্খলাকে ফলো করে, অল্প কয়েকজন গোলমাল লাগিয়ে দেয়। এটা কিন্তু আমরা বিভিন্ন দেশে দেখেছি, এটা যুক্তরাষ্ট্রেও তাই। এই অল্প কিছু লোকের কারণে একটা আন্দোলনের যদি ভূমিকা ভালো থাকে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং আমার মনে হয় যে লস অ্যাঞ্জেলেসে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিছুতেই সমর্থন করা যায় না, যে ভায়োলেশনস গুলো। কারণ অগ্নিসংযোগ, তারপরে আপনার আক্রমণ করা, হ্যাঁ, সম্পদ নষ্ট করা, গাড়িতে আগুন দেওয়া, এগুলো কিছুতেই গ্রহণযোগ্য নয়। কাজে এই কারণে ফেডারেল গভর্নমেন্ট যদি ইন্টারফেয়ার করে সেটা করতে পারে, কিন্তু সেখানেও আর একটা প্রশ্ন আছে যে ফেডারেল গভর্নমেন্ট কি ইনসারেকশন অ্যাক্ট এটাকে ইনভোক করেছে? আমার জানা মতে নো, অফিসিয়ালি ইনসারেকশন অ্যাক্ট ইনভোক করা হয়নি। যদি তাই না করা হয় তাহলে সামরিক বাহিনীর যারা রয়েছে, যাদেরকে নিয়োগ করা হয়েছে এবং ন্যাশনাল গার্ড, তাদের তো পুলিশিং পাওয়ারটা নেই। তো তাদের পুলিশিং পাওয়ার না থাকলে এই যে অ্যারেস্ট এবং অন্যান্য ব্যাপারে তারা সহায়তা করছে, সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ। কাজে আমার যেন মনে হয় যে এই ব্যাপারে দুই পক্ষে মাথা গরম না করে, তাদের মস্তিষ্ক ঠান্ডা করে যুক্তরাষ্ট্রের মঙ্গলের জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ওখানে করা, এবং এই সমস্ত ব্যাপারের জন্য আমার মনে হয় অতি সত্য প্রয়োজন হয়েছে একটা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন পলিসি তৈরি করা এবং সেটাকে পাশ করা এবং সেটাকে আইনে পরিণত করা। এটাই হলো আজকের দিনের সবচেয়ে বড় 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 চাহিদা এবং বড় চাল। জি, ডক্টর মোস্তফা সরওয়ার, আপনি পলিসির কথা বলছিলেন, আইন প্রতিষ্ঠা করার কথা বলছিলেন, যেগুলো আছে সেগুলোই আসলে আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি। আমি আসবো আপনার কাছে, আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছ থেকে শুনি। ইনসারেকশন অ্যাক্টের কথা বলা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইউএস কোড অনুযায়ী আমরা জানি ইনসারেকশন অ্যাক্ট আসলে তখনই প্রয়োগ করা হয় যখন কোন একটা জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ে, স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়, কিংবা একসাথে অনেক জনগণ যদি বিদ্রোহ ঘোষণা করে। যেই পরিস্থিতিটা আসলে ছিল যখন আসলে সেনা পাঠানো হলো কিংবা এক ধরনের উত্তাপ ছড়ানো হলো, তখন কি আসলে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করার মতো অবস্থা কি আসলে হয়েছিল? কারণ প্রথমবার যখন সেনা পাঠানো হচ্ছিল তখন কিন্তু বিক্ষোভ কিন্তু শান্তিপূর্ণই ছিল। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আসলে আপনাকে বুঝতে হবে যে এখানে একটা দ্বিদলীয় একটা ইমোশন এখানে কাজ করছে। আপনি জানেন যে ক্যালিফোর্নিয়া ব্রডলি হচ্ছে একটা ডেমোক্র্যাট বেস স্টেট, এবং সেখানকার গভর্নর এবং লোকাল মেয়র তিনিও হচ্ছেন ডেমোক্র্যাট পার্টির, ওয়ারেস সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা দেখি যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট, এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্টের সাথে ডেমোক্র্যাটদের একটা অনেক যুদ্ধ, যেটা বাকযুদ্ধ, মল্লযুদ্ধ, সব ধরনের যুদ্ধ তো আমরা দেখে আসছি একে অপরকে। আমেরিকা এই মুহূর্তে পৃথিবী ইতিহাসের রিসেন্ট ইতিহাসের সবচেয়ে বেশি এই মুহূর্তে ডিভাইডেড এবং কাদা ছোড়াছড়ি একটা দেশে এই মুহূর্তে পরিণত হয়েছে। আপনার প্রশ্নে আসি যে ইনসারেকশন অ্যাক্টকে ইনভোক করার মতো সিচুয়েশন তৈরি হয়েছে কিনা আপনি জিজ্ঞেস করছিলেন। দেখেন, ইনসারেকশন ইনভোক করার মতো পরিস্থিতি তৈরি হতে গেলে প্রথমে যেটা দেখতে হয় যে সেখানে সেই কম্পোনেন্ট গুলো প্রেজেন্ট আছে কিনা, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট সেটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে কিনা, এরপর সেটা রায়টস আকারে ছড়িয়ে গিয়ে ব্যাপক ধরনের দাঙ্গাবাজি, ব্যাপক ধরনের ভাঙচুর, সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। আপনি হয়তো জেনে থাকবেন যে এই পরিস্থিতিটা, এই আন্দোলনটা পিসফুলি ছিল এবং ফ্রাইডেতে শুরু হয়েছিল, এবং খুব স্বাভাবিক প্রতিদিন যখন 3000 করে ইমিগ্রেন্ট, অবৈধ ইমিগ্রেন্টদেরকে আটক করা হচ্ছে, অলমোস্ট 50,000 বা 53,000-এর মতোই অবৈধ ইমিগ্রেন্টদেরকে অলরেডি আইসের কাস্টডিতে ডিটেইন করা হয়েছে। এটা যখন এই ইনফ্লাক্সটা যখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন তো মানুষের ন্যাচারালি খুব প্রোটেস্ট থাকবেই, এবং এই প্রোটেস্টটা লোকালি মাত্র এখনো পর্যন্ত এটা এক সপ্তাহ বাড়ায়নি। ফ্রাইডেতে শুরু হয়েছে, লোকাল গভর্নমেন্ট এটা ট্রাই করবে, দেন গভর্নর সেটাকে ট্রাই করবে, লোকাল গভর্নমেন্টের মধ্যে রিসোর্স আছে, ফোর্স আছে, তারা চেষ্টা করবে। এরপর যদি এটাকে আউটব্রাস্ট হয়ে যায় তখনই কেবলমাত্র ফেডারেল গভর্নমেন্ট সেখানে হস্তক্ষেপ করতে পারে। ইভেন কি আপনি জানলে অবাক হবেন যে এই ফেডারেল গভর্নমেন্টের এই যখন কোন স্টেটের এমার্জেন্সিতে যখন তাকে ফেডারেল ট্রুথ, ন্যাশনাল গার্ড কিংবা ইউএস আর্মিকে পাঠাতে হয়, তখন কিন্তু ন্যাচারাল কাস্টম হচ্ছে যে সেটা গভর্নরের পারমিশন নিতে হয়। গভর্নর যদি
চায়, যেমন নিউ অর্লিন্সে আপনার যেটা হয়েছিল যে ঘূর্ণিঝড়ের সময়, তখন নিউ অর্লিন্স গভর্নর সেটাকে চেয়েছিলেন বলেই কিন্তু ফেডারেল ট্রুপস ওখানে পাঠানো হয়েছিল। এরপর 1965 এর পরে আর কিন্তু কোনো নজির নেই যে মানে কেন্দ্রীয় সরকার মানে স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া সরাসরি ফেডারেল ট্রুপসকে একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে এঙ্গেজ করা। এটা কিন্তু নজিরবিহীন, এবং ট্রাম্প তো এখন আসলে সব নজিরবিহীন কাজই করছে, বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে এই পরিস্থিতিটার আরেকটা ব্যাড সাইড কিন্তু হতে পারে। আমরা পরিস্থিতিটা আসতে হচ্ছে কি, যেটা ডেমোক্র্যাটরা মনে করেন, নেন্সি পেলোসির কথা আপনি বললেন, লোকাল গভর্নমেন্ট এবং পাবলিক প্রসিকিউটর তারা মনে করেন যে এটা আবার আগুনে ঘি ছড়ানোর মতো যেন না হয়ে যায়। আপনি হয়তো জর্জ ফ্লয়েডের কেসটা হয়তো আপনার মনে আছে, যেটা 1920-তে যেটা হয়েছিল, যেটা খুব পিসফুল একটা আন্দোলন ছিল, কিন্তু এই আন্দোলনটা আবার ধীরে ধীরে এমন সারা আমেরিকার মধ্যে ছড়িয়ে যায়। হয়তো এই ধরনের একটা আন্দোলন সেখানে দানা বাঁধছে কিনা সেই সংখ্যা থেকে হয়তো ফেডারেল গভর্নমেন্ট এটা শুরুতেই একদম শেষ করে দেওয়ার জন্য হয়তো ফেডারেল ল এনফোর্সমেন্টকে সেখানে হয়তো নিয়ে গিয়েছেন। তবে আমাদেরকে দেখতে হবে প্রতিদিন ডেভেলপমেন্টটা কোথায় যাচ্ছে, কারণ এটা আস্তে আস্তে তো মেজর সিটি গুলো ছড়িয়ে যাচ্ছে। আপনি অলরেডি 9টা সিটির কথা বলেন, ইনক্লুডিং আমাদের নিউ ইয়র্ক সিটি, তো এ নিয়ে আন্দোলন হয়েছে। নিউ ইয়র্ক সিটি আন্দোলন যদিও এখনো পর্যন্ত সেই ধরনের ভায়োলেন্স আকার রূপ ধারণ করেনি, বাট আমি মনে করি যে যেটা ডক্টর সারওয়ার বললেন যে বাই পার্টিসান একটা ন্যাশনাল ইমিগ্রেন্ট পলিসি আমেরিকা থাকা উচিত। দেখেন, একটা সাইড হচ্ছে যে কেন আমরা এই যে বাইডেনের সময় প্রায় 10-12-13 লক্ষ যে অবৈধ ইমিগ্রেন্ট আমাদের এই দেশের মধ্যে ঢুকলো, এটা তো একটা প্রেশার। এখন কথা হচ্ছে আমেরিকা হচ্ছে একটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি, অবশ্যই আমেরিকার সারা দুনিয়া থেকে ইমিগ্রেন্টদের নিবে। ডক্টর সারওয়ার যেটা বললেন, ইমিগ্রেন্টরা এখানে সায়েন্স টেকনোলজিতে অবদান রাখছে, তবে এটা হতে হবে এমন একটা ইমিগ্রেশন পলিসির মধ্যে দিয়ে যেটা আমাদের সবাই আমরা মেজরিটি সমর্থন করবো, বাইপার্টিসান হবে, এবং অবভিয়াসলি ইমিগ্রেন্টরা এই দেশের মধ্যে আসবে। কিন্তু বর্ডার খুলে দিয়ে যখন আপনি ইমিগ্রেন্টদের নিয়ে আসবেন, তখন কারা আসছে কে আসছে এটা কিন্তু নিয়ন্ত্রণ করার, এটা কিন্তু মনিটর বা অবজার্ভ করার কিন্তু কোনো একটা জায়গা থাকে না। তখন কিন্তু খুব সভাপতি আপনি দেখেছেন যে ইভেন কি ক্রিমিনালরাও কিন্তু অনেকে এসছে, যে গার্সিয়া নামে একজনকে ধরা হয়েছিল, তাকে ডিপোর্ট করা হয়েছিল, আবার নিয়ে এসে তাকে ফেডারেল চার্জে তার বিরুদ্ধে ট্রায়াল চলছে, এবং এই ট্রায়ালের মধ্যে দেখা যাচ্ছে যে সে শত হাজার হাজার অবৈধ ইমিগ্রেন্টকে এই দেশে ঢোকানোর কাজে সে এঙ্গেজ ছিল। এখন যদি মানে এগুলো যদি হয়, এটা তো ওভারঅল ইকোনমির উপর প্রেশার পড়বে। ওটা ওভারঅল যখন আমরা একটা ট্যারিফ যুদ্ধ করছি, আমাদের ইকোনমি একটা রিসেশনের দিকে অগ্রসর হচ্ছে বলে অনেকে প্রেডিক্ট করছেন, সেই সময় এই কাজগুলো আরো আমাদের অস্থিরতা তৈরি করে কিনা। তবে একটা জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত 54% আমেরিকান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে ক্র্যাকডাউন, ইমিগ্রেশন ক্র্যাকডাউন পলিসিকে কিন্তু এখনো সাপোর্ট করে। সেটা কিন্তু রিসেন্ট একটা রিসার্চের মধ্যে এসেছে, সার্ভের মধ্যে এসেছে। তো এখন কথা হচ্ছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এটা নির্বাচনী ইশতেহারই ছিল যে তিনি ক্ষমতায় আসলে এই অবৈধ ইমিগ্রেন্টদেরকে তিনি এই দেশ থেকে রিপোর্ট করবেন, তারই প্রেক্ষিতে যখন প্রেসিডেন্ট এটা করছে, তখন আমরা দেখছি মেজরিটি আমেরিকান কিন্তু এখনো প্রেসিডেন্টের পক্ষে আছে। তো আমরা জানি না এখন এই সিচুয়েশনটা কতদূর কিভাবে যায়, তবে আমরা অবশ্যই আশা করব যে এটা নিয়ন্ত্রণে আসবে। এটা যেন অ্যাটলিস্ট এমন না হয় যে এটা সারা দেশব্যাপী যেন এটা রায়টের তৈরি না করে, যেটা মানে প্রেসিডেন্ট ট্রাম্পকে দুই পক্ষের মধ্যে ডেমোক্র্যাটদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে এসে একটা ভালো একটা জায়গা তৈরি করা উচিত। গভর্নরের সাথে লোকাল গভর্নমেন্টের সাথে আলোচনা করে একটা, কারণ লোকাল গভর্নমেন্ট আপনি যখন ট্রুপ পাঠাবেন তখন লোকাল গভর্নমেন্টের পারমিশন নেওয়া উচিত, অ্যাটলিস্ট ফোন কল করে আলোচনা করা দরকার ছিল। সেই স্টেপগুলো উনি নেননি। ওয়ারেস আপনি মনে আছে জানুয়ারি 6, 2021 যখন ক্যাপিটাল হিলে রায়ট হলো, নেন্সি পেলোসি খুব যথার্থভাবে বলেছেন, তখন নেন্সি পেলোসি সহ ডেমোক্র্যাটরা ফেডারেল মানে এজেন্সিকে, ফেডারেল ট্রুপসকে, ফেডারেল ন্যাশনাল গার্ডকে ইনভাইট করেছিল এই ক্যাপিটাল হিল রক্ষার জন্য। তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও কিন্তু তিনি সেই ন্যাশনাল গার্ডকে কিন্তু ডাকেননি এবং ক্যাপিটাল হিলকে রক্ষা করেননি, যার ফলে আমরা যেটা দেখেছি সেখানে অনেক মানুষের মানে আহত হওয়া, ইভেন কি নিহত একজন হয়েছেন, এবং পরবর্তীতে অনেকে সেই আহতের প্রেক্ষিতে মারাও গিয়েছেন। তো আমরা চাই না আমেরিকাতে এই মুহূর্তে এই ধরনের একটা আনরেস্ট তৈরি হোক। আমরা চাই, আমরা প্রার্থনা করি এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই এটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। তবে হ্যাঁ, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই বিষয়টা নিয়ে আলোচনা করলে, লোকাল গভর্নমেন্টের গভর্নর এবং লোকাল মেয়রের সাথে কথা বলে এটা একটা যথোপযুক্ত একটা উপায় বের করলেই বরং এটা খুব অল্প সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে এই মুহূর্তে আমি বিশ্বাস করি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।